আজকেই তাকে দেখতে এসে বিয়ের তারিখ ঠিক করে গেল পাত্রপক্ষ। আর আজকে কিয়ান ভালো লাগার কথাটা জানান দিল তাকে। কিরণ ভেবেছিল আজ যাবে কিয়ানের দেওয়ার ঠিকানায় তার সাথে দেখা করতে, কিন্তু মন খারাপেরা ঘিরে ধরেছিল তাকে। যাওয়া হয়নি আজও। সেই যে কিয়ান ফোন দিয়েছিল, এরপর তো একটা ছোট্ট এসএমএসও দেয়নি। তাহলে কি কিরণ ধরে নেবে সে ভুল ভাবছিল? কিয়ান থেকে ভালোবাসে না? ভাবনায় ছেদ পড়ল কিরণের। হঠাৎ মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখল খাবারের প্লেট হাতে অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্য সে টি টেবিলে খাবারের প্লেট রাখলো। কিরণের কাছে গিয়ে খাওয়ার জন্য ডাকলো তাকে। শুনেও না শোনার ভান করল কিরণ। অভিমান জমেছে তার মনে। নিজের জীবনের এত বড় একটা ব্যাপার, সেখানে তাকে কেউই কিছু জানালো না। ভাইয়ের কাছ থেকে এটা আশা করেনি সে। অরণ্য বুঝল বোনের অভিমান হয়েছে। উঠে গিয়ে হাত ধরে টেনে নিয়ে এলো কিরণকে। খাবারটা শেষ করো। খাবো না আমি, নিয়ে যাও এসব। অরণ্য কিরণের গালে হাত দিয়ে ঘোরালো, তাকে নিজের দিকে আদুরে গলায় বলল, আমার সেনোরিটা রাগ করেছে? কিরণ তাকালো ভাইয়ের দিকে। অনেকদিন পরে এই আদুরে নামটা আবারও শুনল অরণ্যের মুখে। ছোটবেলায় এই নামেই ডাকতো অরণ্য কিরণকে। হ্যাঁ, রাগ হচ্ছে কিরণের, কিন্তু ভাইয়ের সামনে প্রকাশ করবে না সে। মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল কিরণ। হাসলো অরণ্য। হাত ধরে সোফায় বসিয়ে খাবারটা শেষ করতে বলে চলে গেল। কিরণ আর কথা বাড়ায়নি, চুপচাপ খেতে শুরু করেছে। কিন্তু কয়েক লোকমা মুখে দিয়েই আর গলা দিয়ে খাবার নামেনি তার। পায়ের সামনে এসে একটা কাচের গ্লাস পড়েছে সুভার। আরেকটুর জন্য আঘাত লাগতো তার। বাসে এসেছে অনেক আগেই। নিজের রুমে বসেছিল কিয়ান। রাগ করেছে সুভার বিহেভিয়ারে। এটা বুঝেও ভাইয়ের রাগ ভাঙাতে আসেনি সুভা। মাথা ঠিক নেই তার। খুব ক্লান্ত লাগছে নিজেকে। কিছু একটা নিয়ে ভাবছে খুব। প্রায় অনেকক্ষণ সুভাকে বুঝিয়ে নিয়ে এসেছে তার আম্মু আর চাচি। কাহিনী কি হয়ে কেন কিয়ান এমন করছে সবটাই বুঝিয়ে বলেছে সুভা তার আম্মু চাচিকে। তারা গিয়েছেন সুভার আব্বুর আর চাচার সাথে এ নিয়ে কথা বলতে। ছিল সেখানে সুভাও। সবকিছু শুনে কিয়ানের আব্বু অবাক। ছেলের এমন কাণ্ডের জন্য কি বলা বা করা উচিত বুঝতে পারছিলেন না তিনি। সুভা বুঝিয়ে বলল কিরণের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে কিয়ানের আব্বুকে। পুরোটা সময় চুপচাপ বসেছিলেন জাহিদ হোসেন। ওনার ঠোঁটের কোণে হাসি। কিছু একটা ভেবে হাসছেন মনে মনে। সুভা লক্ষ্য করেছে এটা, তবে এই সময় বাবার হাসার মানে বুঝল না সে। সুভার আব্বু আর চাচু সাপ বলে দিয়েছেন কিয়ানকে বিজনেসের হাল ধরতে হবে। সুভার পাশাপাশি তাকেও সবটা সামলাতে হবে। সুভার বিয়ের বয়স হয়েছে, আর কতদিন এসবের জন্য স্যাক্রিফাইস করে যাবে সে। সুভা মন দিয়ে শুনেছে তার আব্বু চাচুর কথা। তাকে দিয়েছেন কিয়ানকে এখন গিয়ে এই কথাগুলো স্পষ্ট করে বলে দিতে হবে। কিন্তু সুভা তো জানে কিয়ান লুকিয়ে লুকিয়ে ইতিমধ্যে সব কথা শুনে নিয়েছে। কথা শেষ করে সুভা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। সুভা আসছে টের পেয়ে কিয়ান দৌড়ে নিজের রুমে চলে গেছে। যেই না কিয়ান দেখেছে সুভা তার দরজার সামনে এসেছে, তখনই কাচের গ্লাসটা ছুঁড়ে মেরেছে সুভাকে। বোঝাতে সে কিছুই শুনেনি। তার উপর রাগ করে রুমে বসেছিল। আজকে আর অফিসটাই নেই সুভা। সবটা সাব্যের উপর চাপিয়ে দিয়েছে আজকের মতো। বাড়িতে আপাতত কেউ নেই। কিয়ান একটু আগেই বেরিয়ে গেছে। কোথায় গেছে জানতে চায়নি সুভা। কিয়ানও নিজে থেকে বলেনি। মনে মনে খুশি হয়েছে সুভা। সে আজ কোথায় গিয়েছে। জানলে কিয়ান হয়তো ঝামেলা করত। ভালোই হয়েছে সুভার আগে বেরিয়ে গেছে সে। বাড়ির কয়েকজন হেল্পিং হ্যান্ড আনহার সুভা ছাড়া কেউই বাড়িতে নেই। বাকিরা সবাই অরণ্যদের বাড়িতে গিয়েছে আজ। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে সুভা। আজ সে অরণ্যের দেওয়া সে কালো শাড়িটা পরেছে। বাড়িতে এসে শাড়িটা বের করে কিছুক্ষণ দেখেছে। মনে মনে অরণ্যের পছন্দের তারিফ করেছে। সুভার গলায় একটা ছোট্ট ডায়মন্ড পেন্ডেন্ট, হাতে কালো পাথরের ব্রেসলেট, মুখে হালকা প্রসাধনের ছোঁয়া। সব মিলিয়ে তাকে সদ্য ফোটা স্নিগ্ধ একটা ফুলের মতোই লাগছে। আনহা বসেছিল ড্রয়িং রুমে, ফোনে কিছু করছিল। তখন তার চোখ পড়ল সুভার দিকে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখল। মাঝে মধ্যে সুভার এই সৌন্দর্য দেখলে হিংসা হয় আনহার। সবকিছু কেন সুভাকেই পেতে হবে? সুন্দর, ফর্সা গায়ের রং, পড়াশোনায় সবসময় সবার থেকে এগিয়ে, বিজনেস সামলানো, সব কিছুতেই সেরা, সবার কত আদরের সে। কিন্তু আনহা, তাকে কেন এত অবহেলা করা হয়? কেন কেউ সুভার মতো ভালোবাসে না? কিয়ানের সঙ্গে আনহা নিজের কোনো মিলই খুঁজে পায় না, অথচ তারা এক মায়ের পেটের ভাই বোন। মাঝে মধ্যে তো সন্দেহ হয় আনহার তাকে কোথাও কুড়িয়ে পেয়েছেন এই বাড়ির কর্তারা। নইলে এমন কেন? আনহা ঘৃণা ভরে চোখে তাকিয়ে আছে সুভার দিকে। সুভারও তখন চোখ ফেলল সোফায় বসে থাকা আনহার দিকে। খারাপ লাগলো সুভার।
আনহা তো এমন ছিল না। একসময় খুব ভালোবাসতো তাকে। সেই যে সুপার বিয়ে ঠিক হয়েছিল, তারপর থেকে ওর প্রতি আনহার মনের রাগ আর ঘৃণা জমিয়ে পাহাড় বানিয়ে ফেলেছে। তাই আনহার মধ্যে নিজের হারিয়ে যাওয়া বোনকে দেখতে পায় না শুভা। মাঝে মধ্যে ভাবে, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ এতটা ডেসপারেট হতে পারে। পরক্ষণে আবার ভাবে হ্যাঁ পারে। সেটা আনহাকে দেখলেই বোঝা যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল শুভা। কিয়ান গিয়েছে বাইক নিয়ে। বাড়ির গাড়ি নিয়ে তার আব্বু আম্মু সবাই বেরিয়েছেন। অফিসের গাড়িটা রয়ে গেছে বাড়িতে, কিন্তু ড্রাইভার নেই। নিজেকেই ড্রাইভ করতে হবে। এই ভেবে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল শুভা। গন্তব্য তার সেই চেনা পরিচিত জায়গাটা, যেখানে একদিন অরণ্য নিয়ে গিয়েছিল তাকে। তখন তাদের মধ্যে কোনো ভালোবাসা বা তিক্ততার সম্পর্ক ছিল না, ছিল একটা সুন্দর মিষ্টি সম্পর্ক। দেখা হলেই হাসির উত্তরে হাসি দেওয়া ছাড়া আর কোনো কথা হতো না তাদের মধ্যে। একদিন কিরণ, কিয়ান, আনহা সবাইকে নিয়ে এই জায়গাটাতে এসেছিল অরণ্য। মনে আছে এখনো শুভার। ফেলে আসা সেই দিনগুলোর কথা ভেবে মনে মনে হাসছে শুভা। কেন ডেকেছেন আমাকে এখানে? কিরণের মতো শান্ত স্বভাবের মেয়ের এমন গম্ভীর কণ্ঠে ভড়কালো কিয়ান। কি হলো কিরণের? কিছু সময় অপেক্ষা করিয়েছে বলে কি এভাবে বলল? কিরণের পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো কিয়ান। পরনে হালকা গোলাপি ড্রেস, মাথার চুলগুলো খুলে রাখা। বাতাসে তা উড়ে এসে বারবার চোখে মুখে পড়ছে। এতে খুবই বিরক্ত হচ্ছে কিরণ। ওড়নাটা মাথায় দিয়েছিল বটে, তবে বেশিক্ষণ টেকেনি। কিয়ান কিরণের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, জামাটাই তোমাকে সুন্দর মানিয়েছে। কিরণ হাসি মুখ করে জবাব দিতে যাবে, তখনই কিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, কারণ পছন্দটা কিয়ানের। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল কিরণ। সে প্রথমে খুশি হয়েছিল, সাথে অবাক হয়েছিল বটে। কিয়ান তার প্রশংসা করছে, অবাক হওয়ারই কথা এটা। কিন্তু পরক্ষণেই যে কিয়ান এমন কথা বলবে এটাও তার জানা ছিল। কিরণ হেঁটে যাচ্ছে সামনের দিকে। নদীর পাশ, সুন্দর আবহাওয়া, গরম বা ঠান্ডা কোনোটাই তেমন নয়। এই পরিবেশে যে কারোর মন ভালো হয়ে যাবে। কিয়ান কিরণের পিছু পিছু হেঁটে গিয়ে বলছে, রাগিনী কি রাগ করলো? রাগ করাই তো রাগিনীর স্বভাব। কিরণ কথাটা মজা করেই বলেছে, জানে কিয়ান। কিরণের মুখে মিষ্টি হাসি বলে দিচ্ছে এটা। এসেছিল কিরণ মন খারাপ করেই, তবে কিয়ানের সাথে দেখা হওয়ার পর নিজের অজান্তেই মনের মধ্যে ভালো লাগা কাজ করছে তার। একটা খালি জায়গায় সে গাড়ি থামিয়েছে শুভা। এখন থেকে বাকিটা পথ হেঁটেই যেতে হবে। আশেপাশে অনেক লোকজন দেখতে পাচ্ছে। সবাই এসেছে জোড়ায় জোড়ায়। এত কাপলের মধ্যে নিজেকে কেমন এতিম এতিম লাগছে শুভার। পরক্ষণে এবার ভাবছে, 23 বছর বয়সী ম্যাচিউর শুভাকে কি এসব নিব্বি টাইপ কথা মানায়? হাতে থাকা ব্যাগ থেকে ফোনটা নিয়ে ব্যাগটা রেখে দিয়েছে গাড়িতে। গাড়ির ডোর লক করে দিয়ে হাঁটতে শুরু করেছে সামনের দিকে। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও অরণ্য নেই। ভাবলো ফোন দিবে তাকে। কল লিস্টে গিয়ে গিরগিটি নাম দিয়ে সেভ করা অরণ্যের নাম্বারটা বের করেছে শুভা। কল দিবে এমন সময় পরিচিত কণ্ঠস্বর কানে আসলো তার। দূর থেকে কেউ চিৎকার দিয়ে বলে উঠেছে, লাভবার্ড, আমি এখানে। শুভা তাকালো সেদিকে। দেখা মিলল অরণ্যের। পরনে তার শুভার সঙ্গে ম্যাচিং করা কালো রঙের শার্ট প্যান্ট, এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর সুন্দর হাসি। না চাইতেও বারবার এই হাসির প্রেমে পড়ে শুভা। চারিদিকে সুন্দর আবহাওয়া, বাতাসের বেগ বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে গাছপালাগুলো দুলছে। শুভার অরণ্য পাশাপাশি হাঁটছে, সামনেই নদী। এই সুন্দর পরিবেশে নদীর পাড়ে হাঁটতে ভালোই লাগছে শুভার। আশেপাশে কয়েক জোড়া কাপল দেখতে পাচ্ছে সে। বারবার না চাইতেও চোখ চলে যাচ্ছে তাদের দিকে। আচমকে অরণ্যের গম্ভীর কণ্ঠে থমকে গেল শুভা। তাকালো তার পানে। চোখ মুখ কুচকে অরণ্য বলল, পাশে টস টসের সুস্বাদু পাকা আম থাকলে কাঁঠালি বিচুগুলো দেখে বারবার দেখাচ্ছ কেন লাভবার্ড? নয়, হ্যাঁ। আমার দিকে চোখ পড়ো না কেন তোমার? আমি কত সুন্দর, স্ট্রবেরির মতো কিউট দেখতে। তরতাজা অবিবাহিত একটা যুবক। কিছুক্ষণ হাবাগোবার মতো তাকিয়ে থাকার পর বুঝল শুভা টসটসে পাকা আমার স্ট্রবেরি বলতে অরণ্য আসলে নিজেকেই বুঝিয়েছে। কিছুক্ষণের জন্য শুভা সব মান অভিমান ভুলে গেল। মাথা থেকে সরে গেল অতীতের কথা। তাই তো অরণ্যের কথা শুনে এখন হাসছে সে। কে একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভার দিকে, গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাকে। এই মেয়েটার ঘায়াল করা হাসিতে অনেক আগেই ফেসে গেছে অরণ্য।
এই হাসিতে কি জাদু আছে, মুহূর্তেই তার মন ভালো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে সুভার মায়াবী মুখের মিষ্টি হাসি। অরণ্য মুগ্ধ হয়ে দেখছে সুভাকে। বিষয়টা চোখে পড়ল তার। এখন কেমন অস্বস্তি হচ্ছে সুভার। সে হাসি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঠিক কতদিন পর সুভা মন খুলে হাসল, জানা নেই এটা। সুভা সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। অরণ্য পথ আটকালো তার। সুভার দিকে আঙুল উঁচিয়ে হেসে বলল, লাভবার্ড, তুমি এসেছ? মাথা নাড়িয়ে জবাব দিল সুভা। কই না তো, হাসিনি আমি। অরণ্য সুভার পাশে গিয়ে দাঁড়ালো, তার সাথে তাল মিলিয়ে হাঁটছে আর বলছে, হুম, তুমি এসেছ। সুভা বুড়ো কুচকে তাকালো অরণ্যের পানে। অরণ্যের কথা শুনে তার এমন মনে হচ্ছে হেসে বিশাল ভুল করে ফেলেছে সে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো অরণ্যকে, হেসেছি তো কি হয়েছে? হাসলে মানেই তো তুমি আমার প্রেমে ফাঁসলে। অরণ্যের আজাইরা লজিক শুনে কি বলতে চেয়েছিল সেটাও ভুলে গেছে সুভা। চুপচাপ রইল সে, আর কিছু বলল না। ছোট বড় সাদা পাথর ছড়িয়ে আছে নিচে, তার ওপর দিয়ে হাঁটছে সুভা আর অরণ্য। পায়ে থাকা হিলটা বড়ই বিরক্ত করছে সুভাকে। উঁচু নিচু জায়গা আর নিচে পড়ে থাকা পাথরের জন্য হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল সে। অরণ্য তখনই ধরে ফেলল তাকে। সুভার হাত দুটো আপনা আপনি চলে গেল অরণ্যর বুকে। নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে সে অরণ্যর দিকে। অরণ্য দ্রুত এগিয়ে এলো সুভার কাছে। তার মুখের গরম শ্বাস পড়ছে সুভার চোখ মুখে। অস্বস্তিতে পড়ে সুভা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল অরণ্যকে, কিন্তু অরণ্য এখনও সেই আগের মতোই নেশালো দৃষ্টিতে তাকিয়েছে প্রেয়সীর মায়াবী মুখপানে। সুভার পরনে থাকা অরণ্যের দেওয়া শাড়িটা মানিয়েছে তাকে খুব। বাতাসে সুভার মাথার চুলগুলো চোখে মুখে এসে পড়ে, বিরক্ত করছে তাকে। সুভার চোখে মুখে আসা চুলগুলো অরণ্য ফো দিয়ে সরিয়ে দিল। বিড়বিড় করে মনে মনে আওড়ালো, আমার ব্ল্যাক রোজ। পরক্ষণে ঠোঁটের কোণে জমে থাকা এক চিলতে হাসি নিয়ে অরণ্য বলল, ডু ইউ নো লাভবার্ড, তোমাকে সদ্য ফোটা ফুলের মতোই স্নিগ্ধ আর সুন্দর লাগছে। অরণ্যের কথাটা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সুভা তার দিকে। অরণ্যের প্রশংসা শুনে মনটা খুশি হয়ে গেছে মুহূর্তেই। পরক্ষণে আবার মনে হচ্ছে সে ভুল করছে। অরণ্যের প্রশংসা পেয়ে সে এত খুশি হচ্ছে কেন? কথাটা ভাবতেই মুখের হাসি মিলিয়ে গেল সুভার। এদিকে অরণ্য ঠোঁটে দুষ্টমিতে ভরা হাসি। কিছুক্ষণ থেমে আবারও বলল অরণ্য, ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে দেয়। সুভা ভুরু কুচকে রেগে তাকিয়েছে অরণ্যর দিকে। অরণ্যের বুকে হাত দিয়ে ঘুষি মেরে বলেছে রেগে মেগে, কি কি বললেন এক্ষুনি আপনি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো চুমু খাওয়ার কথা বলেছি। কিসিং ইজ নট ব্যাড। অরণ্যের বলা কথাটা পছন্দ হলো না সুভার। এবার রেগে গেছে আরও। আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। বুড়ো চোরা কুচকে অরণ্যর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল সুভা, ছাড়বেন না কেলানি খাবেন? আমি কিন্তু মারধর করতে এক্সপার্ট। ভালো করে দেখো, নিজেই তো ছাড়তে চাইছো না আমাকে। অরণ্যের কথা শোনার পর লক্ষ্য করল সুভা, সত্যি তো অরণ্য আগেই ছেড়ে দিয়েছে তাকে, কিন্তু সুভা আগের মতোই দাঁড়িয়ে আছে, এখনও তার বুকে হাত দিয়ে। বুঝা মাত্রই সুভা তাড়াতাড়ি সরে গেল অরণ্যর থেকে। সুভা কিছু বলতে গেছে, অরণ্য তাকে থামিয়ে দিয়ে বলে, লাভবার্ড, তোমার ঠোঁটের লিপস্টিকের কালারটা অনেক সুন্দর। তখন থেকে আমার টেস্ট করতে ইচ্ছে করছে, করবো? অরণ্যের মুখে নির্লজ্জ কথাগুলো শুনে তার প্রতি রাগ তীর করে বেড়ে গেল সুভার। আবার নিজের বোকামিতেও লজ্জা লাগছে তার। কথা না বলে দাঁত কটমাট করে দাঁড়িয়ে রইল সুভা সেখানে। অরণ্য হয়তো বুঝতে পেরেছে সুভার লজ্জা পাওয়ার কারণ। তার বলা কথাগুলো শুনে যে সুভা রেগে গেছে এটাও জানে ভালো করে। সুভার আর এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। যে কাজে এসেছিল সেটা হবে না এটা বুঝে গেছে। অরণ্য তাকে ডেকেছে শুধু এসব কথা শোনানোর জন্যে। সুভা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অরণ্য তার হাত ধরে ফেলল। ইনোসেন্ট মুখ করে বলল, আর এমন কথা বলবে না। সুভা তো অবাক। অরণ্য ভুল করেছে বলে ক্ষমা চেয়ে বলছে, আর এমনটা হবে না। এটা শুনে যে কেউ অবাক হবে। অরণ্যের কথা শুনে সুভার মনে হলো যেন ভূতের মুখে রাম রাম শুনছে সে। পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছে সুভা। এর কোন জায়গায় উঁচু হিল পরে আসাটাই উচিত হয়নি তার। চোখ মুখ কুচকে তাকাচ্ছে বারবার পায়ের দিকে। পাটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে তার। সুভাকে দাঁড়াতে বলে অরণ্য হাঁটু গেড়ে বসেছে নিচে। কিছুক্ষণ পরেই সুভা খেয়াল করলো অরণ্য তার পায়ে হাত দিয়েছে। আচমকে এমন হয় বেশ চমকালো সে। কি করছেন এসব? পায়ে হাত দিয়েছেন কেন? অরণ্য মুখ তুলে তাকালো সুভার দিকে।
ঠোঁটে আঙুল চেপে তাকে ইশারা করলো চুপ থাকতে। বাধ্য মেয়ের মতো চুপ করে গেল সুভা। অরণ্য সুন্দরভাবে সুভার পায়ের হিল খুলে হাতে নিল। উঠে দাঁড়িয়ে সুভার দিকে হাত বাড়িয়ে দিল। কি যেন ভেবে সুভা অরণ্যের হাতটা ধরে নিল। কিছুদূর যেতেই মনে হলো সে ভুল করছে। নিজের বোনের হবু বরের প্রতি এত টান কিসের তার? এমন বশীভূত মন্ত্রের ন্যায় অরণ্যের বলা প্রতিটি কথা শুনে যাচ্ছে কেন সে? নিজের উপরেই নিজের রাগ হলো সুভার। এসেছে তো ভাইয়ের সমস্যার সমাধান করতে, আবারও ভুল করছে সুভা। আজকে এমন হচ্ছে কেন? কেনই বা সে অরণ্যের প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছে? মাথায় কাজ করছে না সুভার। পুরো মন মস্তিষ্ক জুড়ে অরণ্য নামই ঘুরছে তার। কেন হচ্ছে এমন? সুভাকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মুক্ত বাতাস, খোলামেলা আকাশের নিচে নৌকায় বসে আছে সুভা আর অরণ্য। আজকে সুভার খুব ভালো লাগছে। কতদিন পরে সে নিজের দেশে ফিরেছে। কাছের মানুষ আর পরিচিত জায়গাগুলোকে মিস করেছে এতদিন। অরণ্য এতক্ষণ ধরে তাকিয়ে আছে সুভার দিকে। এটা খেয়াল করেছে সুভা। মনে হলো এবার কথা বলা দরকার, তাকে যে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কি বলে কথা শুরু করবে এটাই বুঝতে পারছে না সে। অরণ্যও তেমন এখনো পর্যন্ত জিজ্ঞেস করলো না সুভা কি বলতে এসেছে এখানে। না, তাকেই আগে কথা শুরু করতে হবে। এই ভেবে নিজেকে স্বাভাবিক করে অরণ্যর দিকে তাকিয়ে প্রশ্ন করে সুভা। কি বলতে ডেকেছেন? কি বলতে এসছো তুমি? কোনরূপ ভনিতা না করে সোজাসাপটা উত্তর দিল সুভা। ভাইয়া কিরণকে পছন্দ করে। তো শুনলাম আপনি ওর বিয়ে ঠিক করেছেন অন্য কোথাও। হ্যাঁ, ছেলে আমার পছন্দের, কিরণের সাথে ভালো মানাবে। ভাইয়ার পাশেও কিরণকে মানাবে ভালো। যদি বলি কিরণের বিয়েটা ভেঙে দিয়ে আমার ভাইয়ার হাতে তাকে তুলে দিবেন? অন্যদিকে তাকিয়ে হাসলো অরণ্য। বিড়বিড় করে বলল, এটাই তো চাইছে এত সময় ধরে। সুভার কাছে গেল অরণ্য। কানের কাছে গিয়ে ঠোঁটের কোণে হাসি নিয়ে ফিসফিস করে বলল তাকে, আমার পাশেও তোমাকে ভালো মানায়। বিয়ে করবে আমাকে লাভবার্ড? অরণ্যের কথা কর্ণকুহরে পৌঁছাতেই তড়িৎ গতিতে তার দিকে তাকালো সুভা। নজরে আসলো অরণ্যের মুখে সে পাগল করা সুন্দর হাসি, যে হাসির প্রেমে পড়তে বাধ্য সবাই। নিজেকে সামলে প্রশ্ন ছুড়ে দিল সুভা। মানে কি বলতে চাইছেন আপনি? বিয়ে করবো আমরা, ভালোবাসা দেবো তোমাকে। তারপর আর কি, আমার সন্টু মন্টু সোনারা ডাউনলোড হবে। কথাটা বলা শেষ করেই সুভার কানের কাছে গিয়ে আবারও বলেছে অরণ্য, রাজি থাকলে হ্যাঁ বলো, আজকে এই কাজেটিকে বিয়ে করে নিব। অরণ্যের এমন ফাজলামো ভালো লাগছে না সুভার। রাগনিত কণ্ঠে বলল, এই জন্মে আমি আপনাকে বিয়ে করছি না। তত সময় নৌকা পাড়ে চলে এসেছে। সুভা কোনো মতে নেমে গিয়েছে। কেন যেন হুট করেই রাগ চড়ে গিয়েছে মাথায়। অরণ্য সুভার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাকে শুনিয়ে শুনিয়ে বলছে, ঠিক আছে, তাহলে তোমার অকর্মা ভাইয়ের সাথেও আমার সোনার টুকরো বোনের বিয়ে দেব না এই জন্মে। সুভা ঘুরে তাকালো। অরণ্যের কাছে গিয়ে রেগে মেগে বলল, আমিও দেখে নিব আপনি কিভাবে আমাকে আটকান। আমি তো ওদের বিয়ে দিয়েই ছাড়বো। পারবে না লাভবার্ড, তুমি বরং আমার কথা শুনে আমার সাথে বিয়েটা করে নাও। বাচ্চার মুখে আব্বু ডাক শোনার জন্যই তো বেঁচে আছি আমি। তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হলেই আমি আমার বোনটাকে তোমার ভাইয়ের হাতে তুলে দেব। এটা হয় না। কেন হয় না? ওরা একে অন্যকে পছন্দ করে। আমিও তোমাকে পছন্দ করি। আমি করি না। বিয়ে করে নাও, জাস্ট 2 দিন। তারপর আমার ভালোবাসায় পাগল হয়ে যেদিকে তাকাবে শুধু আমাকেই দেখবে। কাকে কি বলছেন আপনি? লাগাম ছাড়া ঘোড়া, মুখে লাগাম টানুন। সুভা চলে যেতে চাইলে তার হাত ধরে নেয় অরণ্য। একটানে নিজের কাছে নিয়ে আসে তাকে। রেখে কিছু বলতে গেলে নিজের আঙুল দিয়ে সুভার ঠোঁট চেপে ধরে বলে, তুমি দিন দিন বুড়িদের মতো কিটমিরি মেচেজের হয়ে যাচ্ছ কেন জানো? আমার আদরের অভাবে। একবার আমার কাছে এসে দেখো, আমার আদর হোমিওপ্যাথিক ডোজের মতো কাজ করবে। তখন খালি মিষ্টি মিষ্টি কথা আসবে মুখ দিয়ে। রাগে সুভা দাঁত কটমট করে তাকিয়েছে অরণ্যর দিকে। হঠাৎই কানে আসলো পরিচিত কণ্ঠ। সুভা তাকালো সেদিকে। অরণ্য সব মনোযোগ সুভার দিকে। এখন যদি ভূমিকম্প হয়ে যায় সে টের পাবে না এই অবস্থা। কিরণ আর কিয়ান দাঁড়িয়ে আছে সুভাদের ঠিক সামনে। কিরণ হাঁ করে তাকিয়ে আছে ভাই আর বান্ধবীর দিকে। এখনও আগের অবস্থাতেই আছে দুজনে। সুভা ছুটতে চাইলেও শক্ত করে তাকে ধরে রেখেছে অরণ্য। রাগ মিশ্রিত কণ্ঠে বলেছে সুভা, নির্লজ্জ লোক, ছাড়ুন আমায়। আগে বলো, আমার সন্টু মন্টু সোনাদের আম্মু হবে? হব না। কি করবেন? বিয়ের জন্য অপেক্ষা না করে বাসর করে ফেলবো আজকে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে সুভা। রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সে।
অরণ্যের কথাগুলো শুনে গালে টাস টাস করে দুটো চর বসাতে ইচ্ছে করছে তার, কিন্তু আটকা পড়ে গেছে এখন। একদিকে অরণ্য ওভাবে ধরে রেখেছে, অন্যদিকে সামনেই তাই ভাই দাঁড়িয়ে। এবার চিৎকার দিয়ে বলল সুভা। ছাড়বেন আমায়? সুভার রাগ বাড়ছে দেখে অরণ্য দ্রুত তাকে ছেড়ে দিল, আর চোখে সুভার দিকে তাকিয়ে বলছে, আজকে কিছু না করে ছেড়ে দিলাম, পরে যখন ধরবো কাঁদিয়ে ছাড়বো। যদিও সুভার রাগ হচ্ছে, কিন্তু ভাই আর ফ্রেন্ডের সামনে আর ঝামেলা পাকাবে না সে। কিয়ান ভুরুকুচকে তাকিয়ে আছে সুভার দিকে। একই অবস্থা অরণ্যেরও। কিরণ যে তার চোখের সামনে দাঁড়িয়ে এইমাত্র খেয়াল করলো অরণ্য। কিরণের পাশে দাঁড়িয়ে থাকা কিয়ানকে দেখে রাগে মাথা ফেটে পড়ছে তার। কিরণকে যেমন অরণ্য এখানে আশা করেনি, কিয়ানও ভাবেনি সুভা এখানে আসবে, তাও আবার অরণ্যের সাথে। কিয়ান আর অরণ্য দুজনেই তাদের বোনেদের কাছে গিয়ে জুড়ে হুঙ্কার ছেড়ে বলছে, তুই এখানে কি করছিস? সুভার সাথে কিয়ানের বন্ধুর মতো সম্পর্ক। মাঝে মধ্যেই মনেই থাকে না কিয়ান তার থেকে বয়সে অনেকটা বড়, সেজন্য সুভা ভয় পেল না তেমন। কিয়ানকে যা ইচ্ছা বলে বুঝিয়ে নেবে সে, কিন্তু কিরণের অবস্থা খারাপ। অরণ্যকে সে ভয় পায় বাঘের মতো। অরণ্য যেমন কিরণকে অনেক স্নেহ করে, তেমনই ভুল দেখলেও ছেড়ে দেয় না। ভাইয়ের এমন ধমকে কান্না চলে আসবে এমন অবস্থা হয়েছে তার। অরণ্যের চোখে মুখে ফুটে ওঠার রাগই বলে দিচ্ছে কিয়ানের সাথে কিরণকে দেখে রেগে গেছে সে। এদিকে কিরণও করেছে বোকার মতো কাজ, না বুঝেই ডেকে বসেছে তখন সুভাকে। অরণ্য দেখলে ঝামেলা হতে পারে এত কিছু মাথাতেই ছিল না তার। অরণ্যের সামনে দাঁড়িয়ে আছে কিরণ, কিছু দূরেই সুভা আর কিয়ান। কিরণের মুখ জুড়ে ভয়ের ছাপ। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়ে গেছে সে। অরণ্য এদিকে রেগে আগুন কিরণের দিকে তাকিয়ে তাকে আসতে বলে চলে যাচ্ছিল। তখনই শুনতে পেল কিয়ানের কথা। সুভাকে রাগ দেখিয়ে বলছে কিয়ান, এই অহংকারী ছেলেটার সাথে দেখা করতে আসার কারণ কি সুভা? ভুলভাল বুঝিয়েছে নিশ্চয়ই। তোর কি মনে নেই এই ছেলেটা কি করেছিল? সুভা বুঝলো ঝামেলা হবে, ভাইয়ের হাত ধরে তাকে বলছে, ভাইয়া বাড়ি চলো। তুই আগে বল এই ছেলেটার সাথে কেন দেখা করতে এসেছিস? কিয়ানের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে অরণ্য। ধীরে পায়ে কিয়ানের কাছে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে, তুই কেন আমার বোনের সাথে দেখা করতে এসছিস? কিয়ান কিছুক্ষণ চুপ থেকে কিরণের পানে তাকালো। মেয়েটা কেমন ভয় পেয়ে আছে, কিন্তু কিরণকে সে পছন্দ করে। কিরণও তাকে পছন্দ করে, এত লুকোচুরি কিসের? কিয়ান এবার কিরণের থেকে চোখ সরিয়ে অরণ্যকে বলল, আমি কিরণকে পছন্দ করি, কিরণও আমাকে পছন্দ করে। জিজ্ঞেস কর ওকে। তোর বোনও মনে মনে আমার বাচ্চার মা হয়ে গেছে, সেজন্যই বাচ্চার বাবার সাথে দেখা করতে এসছে। কিয়ান রেগে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য পাত্তা দিল না তেমন, চলে যেতে যেতে বলল, এমনিতে কি তোকে আমি বালবাকনা বলি? ভবিষ্যৎ বাচ্চাদের মামা হবে, তাই কিছু বললাম না। অরণ্যের পিছু পিছু কিরণও চলে গেছে। বেচারি মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাড়িতে গিয়ে অরণ্যকে লঙ্কা কাণ্ড বাঁধাবে, এটা নিয়ে বেশ চিন্তিত সে। সুভা কিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে গাড়ির কাছে। সাথে করে বাইক নিয়ে এসেছিল বিদায় সুভার সাথে যেতে পারেনি কিয়ান, সে চলে গেছে আগে। গাড়িতে উঠবে তখনই কেউ শাড়ির আঁচল টেনে ধরল সুভার। থেমে গেল তার পা জোড়া। ঘুরে তাকালে দেখতে পেল সে পরিচিত মুখ, পরিচিত হাসি। অরণ্য দাঁড়িয়ে আছে সুভার সামনে। সুভা কিছু বলতে গেলে থামিয়ে দেয় অরণ্য। তাকে কানের কাছে এসে বলে, বিয়ের কথাটা ভেবে দেখবে লাভবার্ড, আমি অন্য কারো হয়ে গেলে পরে কিন্তু কান্না করবে। সুভার দিকে একটা ফ্লাই কিস ছুঁড়ে দিয়ে চলে গেল অরণ্য। সুভা শুধু তাকিয়ে দেখল। এই অরণ্য পুরোপুরি অচেনা তার কাছে। বছর দুয়েক আগেও যখন অরণ্যকে দেখত, সবসময় লুকিয়ে লুকিয়ে অনুসরণ করত। তখন তো অরণ্য এমন ছিল না। সুভা চলে গেল, নিজের মনকে শত কষ্টে বুঝালো যে অরণ্যকে ভালোবাসে না, অরণ্য তার বোনের ভালোবাসা। কিন্তু সেই তো সুভা দুর্বল হয়ে পড়েছে অরণ্যের প্রতি। সুভার এক কোণে বসে মেঝের দিকে তাকিয়ে আছে কিরণ। মা বাবা দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছেন পাশে। ওনাদেরও কিয়ানকে পছন্দ, কিন্তু অরণ্যের অমত থাকায় চুপই আছেন। বাড়িতে এসে কিরণকে বড়সড় একটা ধমক খেতে হয়েছে। অরণ্যের এমন ব্যবহারের কারণ অজানা কিরণের কাছে। অরণ্য তো কোনো কালেই এত করা ছিল না। কিরণ হুট করেই উঠে দাঁড়িয়েছে, মা বাবার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলছে, আম্মু আব্বু, কি হচ্ছে এসব? তোমরা কিছু বলছো না কেন ভাইয়াকে? আম্মা আব্বু কিছু বলবে না, আমি বলছি শোন। ওই অকর্মা কিয়ানের সাথে যদি তুই আরেকবার দেখা করতে গিয়েছিস, পা ভেঙে ঘরে বসে রাখবো আমি। কেন? আগে তো কিয়ান ভাইয়ার সাথে আমি কথা বলতাম, তারা আমাদের বাড়িতে আসতো, আমরা তাদের বাড়িতে যেতাম। কই, তখন তো কিছু বলতে না। কিরণ, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? না,
আমি বোঝানোর জন্য বলেছি শুধু। এত বোঝাতে হবে না আমাদের। আমরা তোর জন্য ছেলে ঠিক করেছি, বিয়েটা তার সাথেই হবে, আর খুব তাড়াতাড়ি। বিয়ের আগে ওই কিয়ানের সাথে তুই দেখা কর, এটা আমি চাই না। চুপচাপ গিয়ে ঘরে বসে থাক। কিরণ অসহায় দৃষ্টিতে তাকালো তার আব্বু আম্মুর দিকে। দুজনেই চোখ সরিয়ে নিয়েছেন সাথে সাথে। কি বলবেন ওনারা? অরণ্য যে আগেই বারণ করে দিয়েছে এ বিষয়ে কোনো কথা না বলতে। কিরণের এমন মিথ্যা বলে কিয়ানের সাথে দেখা করার বিষয়টা তাদেরও পছন্দ হয়নি। কিরণ চলে গেল সেখান থেকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বলছে সে। যা ইচ্ছে করো তোমরা। অরণ্যের কি যেন মনে হলো, ডাক দিল কিরণকে। কিরণ মনে মনে খুশি হলো, ভেবেছে ভাই তাকে সরি বলবে নিজের ব্যবহারের জন্য। ছোটবেলায় অরণ্য এমনটাই করত, কোনো ভুল করলেই আবার কিরণের সামনে এসে কান ধরে বলতো, ভুল হয়েছে সেনোরিটা, এইবারের মতো ক্ষমা করে দে আমাকে। ওসব ভাবলেও এখন হাসি পায় কিরণের। কিরণ এসে অরণ্যের সামনে দাঁড়িয়েছে কিনা চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখে কিরণের দিকে হাত বাড়িয়ে অরণ্য বলছে। ফোনটা দে। কিরণের হাসি মাখা মুখটা চুপসে গেল মুহূর্তেই। হাতে থাকা ফোনটা পেছনে নিয়ে গিয়ে বলছে, কেন? আমি ভুল করেছি তাই বকাঝকা করলে? ফোন কি করেছে? আমার নতুন ফোন মার্ডার করলে কিন্তু ভালো হবে না ভাইয়া। কিরণ, বেশি কথা না বলে ফোনটা দে। অরণ্যের এমন ধমকে কেঁপে উঠেছে কিরণ। ছেলের এমন কাজে এবার অরণ্যের আম্মুরও রাগ হচ্ছে। কিছু বলতে গেলে অরণ্যের আব্বুও থামিয়ে দিলেন ওনাকে। ভয় পেয়েছে কিরণ। কাপা কাপা হাতে ফোনটা এগিয়ে দিয়েছে ভাইয়ের দিকে। 1 মিনিটও দেরি করেনি সে, তখনই উপরে চলে গেছে মনের মধ্যে জমানো একরাশ রাগ আর অভিমান নিয়ে। অরণ্যের ফোনে কল আসছে বারবার। হসপিটাল থেকে অন্য ডক্টররা একের পর এক কল দিয়ে যাচ্ছে তাকে। মনে হলো এমার্জেন্সি কিছু হয়েছে। ড্রাইভার আকাশকে ফোন দিয়ে আসতে বলেছে অরণ্য। ইমিডিয়েটলি তাকে হসপিটালে যেতে হবে। আকাশকে ফোন দিয়েছে অরণ্য, বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনও আসার নাম নেই তার। মাঝে মধ্যে রাগ হয় অরণ্যের এই আকাশ নামক কচ্ছপকে ড্রাইভার বানিয়ে ভুল করেছে সে। অবশেষে দেখা মিলল আকাশের। সে এসেছে এইমাত্র। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল অরণ্যকে, আমি এসে গেছি স্যার। আকাশ গাড়ি থেকে দ্রুত নেমে গাড়ির গেটটা খুলে দিয়েছে অরণ্যকে। অরণ্য ভুরু কুঁচকে আকাশের দিকে তাকিয়ে বলছে, খুব ভালো কাজ করেছিস। কাশিমের বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে হাঁটতে শিখে আছে, আর তুই এখন এসে ক্যাবলা মার্কে হাসি দিয়ে বলছিস এসে গেছে। অরণ্য থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নতুন ড্রাইভার কাশেম হাঁ করে তাকিয়ে আছে অরণ্যর মুখের দিকে। সে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে, অথচ নিজেই জানে না। কাশেম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। এই কয়দিনে অরণ্যের আজগুবি কথাগুলো শুনে একটা কথাই বেচারার মাথায় ঘুরপাক খাচ্ছে, এই অরণ্য কি আসলেই ডাক্তার? আকাশ একবার কাশেমের দিকে তাকালো, পরে অরণ্যর দিকে তাকিয়ে বলে, ধীরে ধীরে আসলাম স্যার, তাড়াহুড়ো করলে। কথাটা পুরোপুরি বলে শেষ করতে পারেনি বেচারা। তার আগে চোখ মুখ শক্ত করে বলে উঠেছে অরণ্য। ধীরে ধীরে করলার শরবত খেয়ে মরে যা হতে ছাড়া, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। দেরি করলো না আকাশ, দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল সে। অরণ্য এইমাত্র নিজের কেবিনে আসলো। অবাক হয়েছে বটে, হসপিটালের সব ডক্টররা তাদের ডিউটিতে রেখে এখানে কি করছে, সাথে আবার আনহাও। কাহিনী কি? সবার দিকে অরণ্যের প্রশ্নবোধক চাহনি দেখে মুখ টিপে হাসছে উপস্থিত সবাই। হঠাৎই মনে পড়ল অরণ্যের আজকে হসপিটালে নতুন ইন্টার্ন আসবে, তার জন্যই কি এখানে আসা? অরণ্য কেবিনে ঢুকতে ঢুকতে বলছে সবাইকে উদ্দেশ্য করে, কাহিনী কি? বিয়ে করলাম না এখনো, তোমরা টাকা নিতে হাজির? কেউ কিছু বলার আগেই পেছন থেকে এক মেয়েলি কণ্ঠস্বর বেশি আসলো অরণ্যর কানে। সবার তাকানো অনুসরণ করে অরণ্য তাকালো সেদিক পানে। ট্রিপিচের উপরে অ্যাপ্রন পরা একটা মেয়ে হাতে ছোট্ট একটা চকলেট কেক নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্যের সামনে। হবে সে আনহার বয়সী, মুখে মিষ্টি হাসি মেয়েটার। এই মুখ, এই হাসির সবই পরিচিত অরণ্যের। এই মেয়েটা যে তারই ফ্রেন্ড। অরণ্যের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার নাম মিহি। ভার্সিটি লাইফে বেশ কয়েকজন বন্ধু হয়েছিল অরণ্যের। আদ্রিস আর আহানা তো সে ছোটবেলা থেকেই তার সাথে আছে। মিহির সাথে পরিচয়টা হয়েছিল পরেই, তবে এই অল্প দিনে অরণ্যের বন্ধু তালিকায় জায়গা করে নিয়েছিল মেয়েটি। মিহি অরণ্যের দিকে এগিয়ে এসে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, সারপ্রাইজটা কেমন দিলাম? তুই এই হসপিটালে ইন্টার্নশিপ আসছিস, আগে বলিস না কেন আমাকে? আগে বললে কি ডক্টর শেরাজ অরণ্য এমন ভূত দেখার মতো চমকে যেত? অরণ্য কথা বলল না, আর মিহির হাসির উত্তরে সেও হাসল। সবার সাথে পরিচয় করিয়ে দিল মিহিকে। হাতে থাকা কেকটা অরণ্যর দিকে বাড়িয়ে দিয়ে মিহি আর বাকি সবাই একসাথে বলে উঠল অরণ্যকে, শুভ জন্মদিন ডাক্তার সাহেব।
অরণ্য অবাক হলো খুব। নিজের জন্মদিনের কথা নিজেরই মনে নেই তার। প্রতিবারই তার কলিগরা জন্মদিনের আগের দিন এমন করে। মাথাতেই ছিল না অরণ্যের। তবে ঠিক রাত 12টার সময় কিরণ আর আদৃশ তাকে মনে করে করে উইশ করে। এখনও অনেক সময় বাকি, তার আগেই সবাই এমনভাবে অরণ্য অবাক করে দিবে ভাবেনি সে। সবার সাথে কেক কাটলো অরণ্য। কলিগরা সবাই গিফট এনেছে তার জন্য। নিজের প্রতি সবার এত ভালোবাসা দেখে অরণ্যের মনটা ভালো হয়ে গেছে মুহূর্তেই। যে যার মতো চলে গেছে ডিউটিতে। রয়েছে শুধু তারা 4 বন্ধু। অরণ্য হেসে হেসে কথা বলছে। আদৃশের সাথে পাশে বসেছে মিহি আর আনহা।